দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার স্কুল খুলে গিয়েছে। কিছুদিন আগে খুব গরম ছিল, যার কারণে আমাদের স্কুল বন্ধ ছিল। হয়তোবা আর কিছুদিন পরে আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হয়ে যাবে। আমি গত ক্লাসে অর্থের সময় মূল্য নিয়ে তোমাদের সঙ্গে আলাপ করেছিলাম এবং কিছু সূত্র শিখিয়েছিলাম। আজকে আমি সেই সূত্রতে কিভাবে আমরা মান বসিয়ে অঙ্ক করব সেটাই দেখাবো। আমি তোমাদের সাথে সকল বোর্ড 17-র একটা অঙ্ক শেয়ার করছি। এখানে কি বলা আছে, সাইফুল 3 লাখ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। সুরমা ব্যাংক তাকে 7% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। অনিমা ব্যাংক তাকে 6% হারে 6 মাস অন্তর চক্রবৃদ্ধির প্রস্তাব দেয়। দুইটা ব্যাংকের কথা বলা আছে, খেয়াল করবা। একটা হচ্ছে সুরমা ব্যাংক আর একটা বলা হচ্ছে অনিমা ব্যাংক। সুরমা ব্যাংক 7% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে। তাই বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিলে আমাদের এখানে সূত্রে কি এম ব্যবহার করা যাবে না। আর একটা কথা হচ্ছে 3 লাখ টাকা 5 বছরের জন্য। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে, দেখি গ নম্বরে কি বলছে। জনাব সাইফুল সুরমা ব্যাংকে টাকা জমা রাখলে 5 বছর পর কত টাকা পাবে। 5 বছর পর কত টাকা পাবে, 5 বছর পর বলে দিছে। তাহলে এখানে আমরা নিশ্চিত বুঝে নিতে পারি এটা আমাদের হচ্ছে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তাহলে তোমরা গ নম্বর দিয়ে প্রথমে হেডটা দিয়ে দিবা যে জনাব সাইফুল, লেখার দেখে দেখে লিখে নিবা। জনাব সাইফুল 5 বছর পর সুরমা ব্যাংক থেকে পাবেন। শেষ, এই আমাদের হেড হয়ে গেল। এখন যেহেতু আমাদের এফবি সূত্র আমি তোমাদের শিখেছি, এফবি সূত্রটা হবে এফবি সমান পিভি 1 প্লাস আই মাথা করে এন। শেষ, তাই আমাদের পিভি হচ্ছে 3 লাখ টাকা, 1 প্লাস আই 7% সুদ দেবেন 5 বছরের জন্য। তাহলে এখন আমাদের এখানে 3 লাখ, আমরা একবার এটা গুণ করে দিয়ে দিতে পারি, অথবা আরেকবার দেখাই দিই। 3 লাখ গুণ, এটা না দেখালেও আমাদের খুব সমস্যা নাই। এই দুটো আমরা ক্যালকুলেশন করে ফেলি। 1.07 বার হচ্ছে 5, আমাদের আসতেছে 1.4225, 1.4225। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা এটা দেখালেও দেখাতে পারি, না দেখালেও কোনো সমস্যা নেই। তাহলে দেখিয়ে দিই, তাহলে 1.4255, দশমিকের পরে আমি 5 করে রাখলাম। তাহলে এখন কি করবো, 3 লাখ গুণ 1.40255, তাহলে আমাদের আসছে 4,20,765 টাকা, 4,20,765 টাকা। তাহলে এই টাকাটা আমাদের মনে রাখতে হবে, আর তোমাদের তো খাতায় থাকবে। তাহলে এখানে লিখে দিব যে 5 বছর পর, অতএব 5 বছর পর জনাব সাইফুল সুরমা ব্যাংক থেকে 4,20,765 টাকা পাবেন, 4,20,765 টাকা পাবেন। এখন আমাদের বলছে ঘ নম্বরে এসে যে কোন ব্যাংকে টাকা জমা রাখা জনাব সাইফুলের জন্য লাভবান হবে। তাহলে আমাদের হচ্ছে সুরমা ব্যাংক অলরেডি হয়ে গেছে, এখন আমাদের অনিমা ব্যাংক করতে হবে। তাহলে আমরা এখানে ঘ নম্বরটা দিয়ে জাস্ট লিখে দিব। তোমরা লিখবা যে জনাব সাইফুল 5 বছর পর অনিমা ব্যাংক থেকে পাবেন, সুরমার বদলে অনিমা ব্যাংক। আমি তো মুছে দিচ্ছি, তোমাদের এটা নম্বর দিয়ে আলাদা ভাবে করতে হবে। এখানে লিখবা অনিমা ব্যাংক থেকে পাবেন গ নম্বর। গত শেষ এবং গত শুরু করলাম। তাহলে আমাদের অনিমা ব্যাংক হচ্ছে 6% মানে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দিবে। তাহলে অন্তর চক্রবৃদ্ধি যদি সুদ দেয়, আমি বলেছিলাম বার্ষিক চক্রবৃদ্ধি বাদে যে কোনো চক্রবৃদ্ধি করলে আমাদের আইএনডিসি একটা এম জুড়ে দিতে হবে। আমি আইএনডিসি এম জুড়বো আর এন এর সাথে এম গুণ করবো, আর এই ব্র্যাকেট করে একটু সুন্দর ভাবে দিয়ে দিব। তাহলে এখন আমাদের পিভি তো সেম থাকবে 3 লাখ,
অনিমা ব্যাংক আমার সুদ দিচ্ছিল 6%, তাহলে 0.06, আর 6 মাস অন্তর এর মান 2, এখানে 5 গুণ 2। এখন আমরা এটা ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে 3 লাখ গুণ এটাকে এটা ভাগ করো, 1 যোগ করে, আর যদি আমি দোষ করি তাহলে আমাদের আসবে কত? 1.343916, 1.343916। এখন এই দুইটা যদি আমি গুণ করি তাহলে আমার আসবে 4,03,174 দশমিক। আমার দশমিকের পরে লেখার দরকার নাই, এইটুকু লিখলেই চলবে। তাহলে অনিমা ব্যাংক দিচ্ছে 4,03,174, আর সুরমা ব্যাংক আমাদের দিয়েছিল 4,20,765, 4,20,765। তাহলে এখন এটা আমরা সবাই বুঝতে পারবো কোন ব্যাংক আমাদের জন্য ভালো। 3 লাখ টাকা রাখলাম, সুরমা ব্যাংক আমাকে দিল 4,20,765, আর সেম টাকা আমি অনিমা ব্যাংকে রাখলাম, অনিমা ব্যাংক আমাকে দিল 4,03,174। তাহলে এই ভালো পাগলেও বুঝবে যে 3 লাখ টাকা রাখলাম কোন ব্যাংক আমাকে বেশি দিল। তাহলে অবশ্যই আমরা বলবো যে সুরমা ব্যাংক আমাদের জন্য লাভজনক। তোমরা জাস্ট একটু বলে দিবা যে অনিমা ব্যাংক থেকে সুরমা ব্যাংকের টাকার পরিমাণ বেশি, তাই সুরমা ব্যাংক আমাদের জন্য লাভজনক। এই হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদের বর্তমান মূল্য। এখন আমি করবো হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য। এখন আমরা বর্তমান মূল্য নির্ণয় করব। তাহলে বর্তমান মূল্য এখন আমাদের সর্বপ্রথমে বুঝতে হবে যে কি দেখে আমি বুঝবো যে বর্তমান মূল্য। এখন বলা থাকবে যে 5 বছর পর ধরো 10,000 টাকা পেতে চাইলে এখন তোমাকে ব্যাংকে যে কত টাকা রাখতে হবে। তাহলে ভবিষ্যৎ মূল্য দেয়া আছে 10 বছর পর, তোমার 5 বছর পর 10,000 টাকা, এটা আমাদের ভবিষ্যৎ মূল্য। আচ্ছা, আমি একটা অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে সকল বোর্ড 2016। মাসুম 6 বছর পর 1 লাখ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। এখানে দেখো 6 বছর পর 1 লাখ টাকা পেতে চায় মাসুম, সেই জন্য সে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চায়। এখানেও সেম ভাবে দুইটা ব্যাংক আছে। বর্ণালী ব্যাংক তাকে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। বার্ষিক আছে, তাহলে এখানে এম জোড়া যাবে না। অপরদিকে মোহনা ব্যাংক প্রস্তাব দিয়েছে 9% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদে। এখন তাহলে 6 বছর পর 1 লাখ টাকা পেতে হলে বর্ণালী ব্যাংকে মাসুমকে কত টাকা জমা রাখতে হবে? তাহলে আমরা সেভাবে লিখতে দেবো যে 6 বছর পর 1 লাখ টাকা পেতে চাইলে বর্ণালী ব্যাংকে মাসুমকে জমা রাখতে হবে। তোমরা এইভাবে হেডটা সুন্দর করে দিয়ে দিবা। আমি তোমাদের বোঝার জন্য হেডটা আরো একবার বলছি, আর হেডটা আমরা দেখে দেখে লিখবো প্রশ্নতে। 6 বছর পর 1 লাখ টাকা পেতে হলে বর্তমানে মাসুমকে বর্ণালী ব্যাংকে জমা রাখতে হবে, হেড দিয়ে দিলাম। এখন যা হচ্ছে আমরা জানি বলে সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা কি হবে? আমরা জানি বলে সূত্রটা তোমরা লিখবা যে আমরা জানি। আমি গত ক্লাসে সূত্রের প্রয়োগ তোমাদের সঙ্গে করেছি, কিভাবে সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। আজকে আর সূত্রের প্রয়োগটা দেখাবো না। আমরা জানি পিভি সমান এফভি এফ প্লাস আই মাথার উপরে এন। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের বর্ণালী ব্যাংক। তো হেড অবশ্যই দিয়ে দিতে হবে, হেড না দিলে নম্বর কিছু কম থাকবে। তাহলে কত? 6 লাখ টাকা পেতে চাইছে। তাহলে এই যে 6 লাখ টাকায় এফ প্লাস আই। তাহলে আমরা দেখি বর্ণালী ব্যাংক আমাকে কত সুদ দিয়েছিল। বর্ণালী আমাকে 10% আর বার্ষিক চক্রবৃদ্ধি, তাহলে 0.1 মাথার উপরে 6, উপরে 6 লাখ। আর এইটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করার পর আমার আসতেছে 1 দশমিক কত আসবে? তোমরা ক্যালকুলেশন করে দেখো। 771561, 771561। এখন 6 লাখ দিয়ে এটা যদি আমি ভাগ দিই তাহলে আমার আসবে 56,447, 56,447।
47, আমি দশমিকের পরের অংশ নিলাম না, যার মধ্যে আমাদের লিখতে হবে যে ওই 6 বছর পর 1 লাখ টাকা পেতে চাইলে মাসুমকে বর্ণালী ব্যাংকে 56,447 টাকা জমা রাখতে হবে। এইগুলো আমার ঘ নম্বরটা হয়ে গেল। এখন আমি দেখি ঘ নম্বরে বলতেছে যে মাসুমের জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। মাসুমের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক। তাহলে আমার এই ব্যাংক ছিল 10% বার্ষিক চক্রবৃদ্ধি। আর অন্যদিকে আমার আর একটা ব্যাংক আছে মোহনা ব্যাংক, তারা বলতেছে আমাদের হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি সুদ দিবে 9% হারে। তাহলে আমার সেম সূত্র, যেহেতু মাসিক বলা আছে তাহলে আমাদের আয়ের সাথে এম জুড়ে দিতে হবে আর এন এর সাথে এম টা গুণ করে দিতে হবে। তাহলে এখন দেখি টাকা আমার সেম 1 লাখ টাকা, 1 প্লাস আই 0.09 আর 12%, আর এখানে তাহলে 6 গুণ 12। তাহলে এখন আমি দেখি উপর 1 লাখ আর এটা যদি আমি পুরোটা ক্যালকুলেশন করি, এটা যেটা ভাগ তাহলে এটা যোগ করো, তাহলে এটা যেটা ভাগ দাও 0.09 ভাগ 12 যোগ 1, তার উপর আমি কত করব 6 12 72। তাহলে আমার আসতেছে 1.71255 1.71255। এখন আমি এইটা দিয়ে যদি এটা আমি ভাগ দিই তাহলে আমার আসবে 58,392 টাকা, 58,392 টাকা। তাহলে এখন তোমরা বলবা যে কোন ব্যাংক আমার মাসুমের জন্য লাভজনক। তাহলে যেহেতু এটা আমাদের বর্তমান মূল্য, তাহলে যে ব্যাংক আমি কম রাখবো কিন্তু পাবো 1 লাখ টাকা, সেই ব্যাংক অবশ্যই আমার জন্য লাভবান হবে। তাহলে আমি হচ্ছে কি করলাম, এটা মোহনা ব্যাংকে 58,392 টাকা রাখতে হবে আর বর্ণালী ব্যাংকে রাখতে হবে আমার কত 56,447, 56,447। যেহেতু আমার বর্ণালী ব্যাংকে টাকার পরিমাণ কম, অবশ্যই বর্ণালী ব্যাংক আমার জন্য লাভজনক হবে। জাস্ট তোমরা এটাই বলে দিবা যে মোহনা ব্যাংক থেকে বর্ণালী ব্যাংকের টাকার পরিমাণ কম, অতএব বর্ণালী ব্যাংকে টাকা জমা রাখা জনাব মাসুমের জন্য লাভজনক। তাহলে আমার বর্তমান মূল্যের অঙ্কটা, ভবিষ্যৎ মূল্যের অঙ্ক দুটাই অধ্যায়ের শেষ। আর থাকলো হচ্ছে আমার সরল সুদ। আমি নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে সরল সুদ আর প্রকৃত সুদের হার আর নিয়ে আলোচনা করব। তাহলে আমার ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।